হাই সোলজার্স, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। হাতে মাত্র আর কয়েকটা দিন, আর তারপরেই উচ্চ মাধ্যমিক 2024-এর ফাইনাল খেলা। আমি জানি তোমরা প্রত্যেকেই জোর কদমে প্রস্তুতি স্টার্ট করে দিয়েছো, তবে আর কিন্তু বেশি দেরি নেই। তোমরা সময়ের অপেক্ষা। আমি জানি তোমরা প্রত্যেকেই অপেক্ষা করছো কবে পরীক্ষা শুরু হবে, এবং প্রত্যেকেই জানো অলরেডি পরীক্ষা কিন্তু আমাদের সময় কিছুটা হলেও এগিয়ে গেছে। যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর 12টা থেকে, সেই পরীক্ষা কিন্তু স্টার্ট হচ্ছে 9টা 45, মানে প্রায় 3 ঘন্টা পরীক্ষা এগিয়ে গেল। প্রায় তোমাদেরকে সময় মতো স্কুলেও পৌঁছাতে হবে এবং সিট নাম্বার খুঁজে তোমাদের নির্দিষ্ট জায়গায় বসে একদম পরীক্ষার জন্য রেডি হয়ে যেতে হবে। আমি জানি প্রত্যেকে একদম ফাটিয়ে দেবে পরীক্ষা। তো চলো, এই পরীক্ষা ফাটিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে, পরীক্ষায় ভালো রেজাল্টের উদ্দেশ্য নিয়ে, সব থেকে বড় কথা পরীক্ষায় র্যাঙ্ক করার উদ্দেশ্য নিয়ে, আমি জানি তোমরা প্রত্যেকে র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করার উদ্দেশ্য নিয়ে প্রত্যেকেই জোর কদমে খেটে চলেছো। তবে সময় বেশি নষ্ট করব না, শুরু করব এবিটিএ টেস্ট পেপার 2023-24-এর পরের সেট, অর্থাৎ সেট 6 এর আজকে আমরা এমসিকিউ এবং এসএকিউ একদম নির্ভুলভাবে আনসারগুলো জেনে নেব। তোমাদেরকে গত ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম এবিটিএ টেস্ট পেপার থেকে কোন 3টা সেট, যে 3টা সেটের মধ্যে উচ্চ মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র লুকিয়ে রয়েছে। তার মধ্যে আজকের এই একটা সেট কিন্তু একদম হুবহু কমন। এইখান থেকে তোমরা একাধিক প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2024-এ কমন পেয়ে যাবে। পেজ নাম্বার AC208, পেজ নাম্বার AC208, অর্থাৎ সেট 6। ভেবেছিলাম তোমাদেরকে লাইভ করাবো, যেহেতু আমি একটু বাইরে রয়েছি তাই বাইরে থেকে কিন্তু লাইভ নেওয়াটা অসম্ভব। তাই তোমাদের জন্য ক্লাস যাতে কোনোভাবেই অ্যাবসেন্ট না হয়, তোমরা কোনোভাবেই যাতে পিছিয়ে না পড়ো, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করে লাইভ প্রিমিয়ারের মতো করেই তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি এখানে উত্তরগুলো মার্ক করেই দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তবুও বলবো অবশ্যই নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, জাস্ট কথাটা শুনেই। পারলে চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে জাস্ট অডিওটা শুনে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, নিয়ে চোখ খুলে জাস্ট আনসারটা দেখে নাও। লাস্টে কিন্তু বলবে এই সবগুলো প্রশ্নের উত্তর তোমার কমন ছিল তো? সবগুলো উত্তরে আমি যদি লাল কালি দিয়ে মার্ক না করে দিতাম তুমি পারতে তো? এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো শুরু করছি সেট 6 এবিটিএ টেস্ট পেপার 2023-24-এর এডুকেশনের প্রশ্নপত্র। চলো প্রথমেই আমরা দেখে নিই এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 24x1, অর্থাৎ 24 নম্বরের জন্য আমাদের এমসিকিউ থাকে। তো চলো প্রথম প্রশ্ন, অতীত অভিজ্ঞতা ও ড্যাশ এর সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে। অপশন এ দিয়েছে আগ্রহ, বি প্রশিক্ষণ, সি অভ্যাস, ডি মনোযোগ। প্রশ্নটা কি ছিল? অতীত অভিজ্ঞতা ও ড্যাশ এর সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে। দেখো, আচরণ ধারার পরিবর্তন মানেই আমরা প্রত্যেকেই জানি কোনটা? লার্নিং, তাই তো? আচরণ ধারার পরিবর্তন ঘটছে মানে কি? আমার শিখনটা ঘটছে। তাহলে শিখনটা কিসের সাহায্যে ঘটে? অবভিয়াসলি আমরা শিখনের সংজ্ঞা প্রত্যেকেই পড়েছি, একটা অতীত অভিজ্ঞতা আর একটা হচ্ছে প্রশিক্ষণ বা অনুশীলন। তাহলে আমাদের এখানে যেহেতু অপশন প্রশিক্ষণ পেয়ে গেছি, তাহলে রাইট আনসার অপশন বি, প্রশিক্ষণ। ওকে, আমি জানি উত্তরগুলো সবাই পারবে, কিন্তু অল্টারনেটিভ যে কথাগুলো আমি তোমাদেরকে বলে দেবো সেই কথাগুলোই কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং প্রত্যেকটা কথা কিন্তু খুব ভালো করে শুনবে। আমাকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু ফিল করো আমি তোমাদের সামনেই রয়েছি, ফিল করো। আজকের ক্লাসটা কিন্তু লাইভ নিতে পারলাম না, সত্যি তার জন্য আমি দুঃখিত, কিন্তু লাইভ না নিলেও আমি কিন্তু একদম ক্লাসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি নির্ভুলভাবে। ওকে, চলে আসছি 2 নম্বর প্রশ্ন। ইলেকট্রিক থিওরির অপর নাম কি? ইলেকট্রিক থিওরির অপর নাম ড্যাশ দিয়ে দিয়েছে। অপশন এ টেট্রাড, বি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, সি থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব এবং ডি থমসনের বাছাই তত্ত্ব। তাহলে আমরা প্রত্যেকেই জানি ইলেকট্রিক থিওরির অপর নাম স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। অ্যাকচুয়ালি আমরা প্রশ্নটা এইভাবে পড়েছিলাম, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব অপর কি নামে পরিচিত? অপর ইলেকট্রিক থিওরি নামে পরিচিত। চলে আসছে 3 নম্বর। থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হলো কটি? 5টি, 7টি, 9টি, 11টি? আনসার 7টি। কি তাই তো? থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হলো 7টি। এই 7টা উপাদান কিন্তু প্রত্যেকে ভালো করে মনে রাখবে উইথ ফুল ফর্ম। বাংলায় পড়ো বা ইংরেজিতে পড়ো, যেটা ইচ্ছা তোমার সুবিধা মতো, কিন্তু 7টা উপাদান খুব ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে ডাব্লু, মানে কি? ওয়ার্ড ফ্লুয়েন্সি, মানে দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা।
তারপর হচ্ছে ভি ভার্বাল, ভার্বাল মানে কি বাচনিক ক্ষমতা। তারপর ধরো এম আছে মেমোরি, মেমোরি মানে স্মৃতি। তারপর এন আছে, এন মানে নাম্বার মানে সংখ্যাগত উপাদান। তারপরে ধরো পি আছে পারসেপচুয়াল এবিলিটি, পারসেপচুয়াল এবিলিটি মানেও তোমরা জানো প্রত্যক্ষণের ক্ষমতা। তারপর এস আছে স্পার্শিয়াল এবিলিটি মানে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। অ্যান্ড লাস্ট আছে আর মানে রিজনিং বা যুক্তি। এই যে 7টা উপাদান আমি বলে দিলাম, এই 7টা উপাদানের মধ্যে কিন্তু তোমাদের একটা গ্যারেন্টি 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 থাকছেই। ওকে, চলে আসছি 4 নম্বর। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ। প্রত্যেকেই জানি, এগুলো অপশন উত্তর দিতেই হয় না। প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, ইংরেজি নামগুলো মনে রাখবে। প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর প্রবক্তা মনোবিদ প্যাভলভ। অপশন এ ইজ দ্য রাইট আনসার, প্যাভলভ। চলে আসছি পরের প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, অবশ্যই যারা এখনো ভিডিওটিতে লাইক করনি অবশ্যই লাইক করে দেবে এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দেবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার AC 208, 209 অ্যান্ড 2010। এই যে 3টা পেজ জুড়ে আমাদের ABT এর সেট 6 এডুকেশনের মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমি আগের দিনই বলে দিয়েছিলাম লাইভ ক্লাস নেওয়ার সময়। ওকে, অবশ্যই তুমি নিজে দেখো, নিজে ক্লাসটা করো এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দাও। চলে আসছে নাম্বার 5। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন এ প্যাভলভ, বি স্কিনার, সি থর্নডাইক, ডি এদের কেউই নন। তাহলে অপশন সি উত্তর থর্নডাইক, তাই তো। ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, ট্রায়াল অ্যান্ড এরর, এই যে প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব, এটা হচ্ছে থর্নডাইক। অপশন এতে ছিল প্যাভলভ, প্যাভলভের প্রশ্ন তো আমরা আগেরটাতেই পেলাম, আগের নাম্বারেই 4 নম্বরেই ছিল, সেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব। স্কিনার হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। আর থর্নডাইক কিন্তু আমাদের প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব। চলে আসছে 6 নম্বর। গেস্টাল্ট কথাটির অর্থ কি? আনসার অবয়ব। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অবয়ব। এইবার চলে আসছি আমার লাভলি চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নম্বর 3 থেকে দিয়েছে 7 নম্বর প্রশ্ন। 30 থেকে 34-এর শ্রেণী সীমানা হলো, 30 থেকে 34-এর শ্রেণী সীমানা কত? দেখো 30 থেকে 34-এর শ্রেণী সীমানা অপশন এ দিয়েছে 30 থেকে 34, বি দিয়েছে 29.5 থেকে 34.5, সি দিয়েছে 30.5 থেকে 34.5 অ্যান্ড ডি দিয়েছে 29.5 থেকে 34.5। কোনটা রাইট আনসার? দেখো অপশন বি আর অপশন ডি দুটোই কিন্তু সেম রয়েছে। অপশন বি এবং অপশন ডি দুটোই সেম, তো যে কোনো একটা মার্ক করলেই হবে। তোমরা প্রত্যেকেই জানো শ্রেণী সীমানা মানে যেটা প্রথম স্কোর, অর্থাৎ 30 থেকে 34-এর মানে 30 থেকে -0.5 হয়ে যাবে। আর যেটা ঊর্ধ্বসীমা মানে 34 যেটা রয়েছে, একটা নিম্নসীমা রয়েছে, নিম্নসীমা কত 30, আর একটা রয়েছে ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা কত 34। তাহলে শ্রেণী সীমানা বের করার ফর্মুলাটা হচ্ছে নিম্ন সীমা থেকে -0.5 করে দিতে হয় আর ঊর্ধ্বসীমা থেকে +0.5 করে দিতে হয়। তাহলে 30 থেকে -0.5 করলে 29.5 আর 34 ঊর্ধ্বসীমা, তার সাথে +0.5 করতে হবে, তার মানে 34.5। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। একই রকম প্রশ্ন দিয়েছে আমাদের 12, 8, 10, 15, 5 এই স্কোরগুলির গড় কত? 12, 8, 10, 15, 5 এই স্কোরগুলির গড় কত? প্রত্যেকেই জানো তোমরা, এর সূত্রটাও বলে দিই। সামেশন এক্স বাই এন, সামেশন মানে যোগফল, এক্স মানে স্কোর, আর বাই এন, বাই মানে ভাগ, আর এন মানে নাম্বার। টোটাল কতগুলো নাম্বার রয়েছে এখানে? টোটাল আমাদের 5টা সংখ্যা রয়েছে, 5টা নাম্বার রয়েছে। 12 একটা, 8 একটা, 10 একটা, 15 একটা, 5 একটা। তাহলে টোটাল আমাকে কিন্তু এইভাবে ভাগ করে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে সবগুলোকে যোগ করবে। 12 8 20, 20 10 30, 30 আর 15 45 আর 5 50। তাহলে 50কে 5 দিয়ে ভাগ করলে উত্তর 10। তাহলে অপশন বি রাইট আনসার 10। চলে আসছি 9 নম্বর প্রশ্ন। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন ইকুয়াল টু ড্যাশ। প্রত্যেকেই জানো এটা মোডের ফর্মুলা, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, মোড। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন ইকুয়াল টু মোড, তাই তো, মোডের ফর্মুলা এটা। চলে আসছি 10 নম্বর প্রশ্ন। আমাদের কি দিয়েছে দেখে নিই। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত এবং আর্থিক সুযোগ দানের কথা বলা হয়েছে? কত নম্বর ধারায়? আনসার অপশন বি 46।
46 নম্বর ধারায়। এখান থেকে কিন্তু তিনটে ধারাই খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 30 নম্বর ধারা, ভেরি 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 ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 46 আর একটা হচ্ছে 45 মানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। তার মানে তিনটে ধারাই কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এতগুলো সেট যে সলভ করেছো, প্রত্যেকটা সেটাই কিন্তু দেখবে ধারা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকছেই। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। 11 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অপশন এ ডক্টর এস রাধাকৃষ্ণন মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি ডক্টর জাকির হোসেন, অপশন সি ডক্টর তারাচাঁদ, অপশন ডি ডক্টর এন কে সিদ্ধান্ত, নির্মল কুমার সিদ্ধান্ত। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক আমরা প্রত্যেকেই জানি, সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত অর্থাৎ ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। আর যদি উত্তর আমাকে প্রশ্নটা সভাপতি দিত, সভাপতি দিলে উত্তর কি হতো একটু তোমরাই কমেন্টস করো। সভাপতি যদি দিত, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, তাহলে এই চারটে অপশনের মধ্যে উত্তর আছে। সঠিক উত্তর কোনটা চলো কমেন্টস করো, জানাও তাড়াতাড়ি, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি জানাও। লাইভ চ্যাটে উপস্থিত প্রত্যেকেই রিপ্লাই করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন, চলো। ভেরি গুড। সম্পাদক যদি আমাদেরকে বলেন কে সিদ্ধান্ত, আর সভাপতি বললে অবশ্যই ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, কারণ ওনার সভাপতিত্বেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা গঠিত হয়েছিল। চলে আসছি 12 নম্বর প্রশ্ন। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন অর্থাৎ NCRHE, এই যে এটার ফুল ফর্মটা আমাদের দিয়েছে কোয়েশ্চেনে কিন্তু অনেক সময় NCRHE দিয়েও দিতে পারে। তাহলে আনসার অপশন সি 1956 সালে, 1956 সালে। চলে আসছি পরের প্রশ্ন। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল অপশন এ 4 জন, বি 6 জন, সি 7 জন, ডি 9 জন। তাহলে রাইট আনসার অপশন ডি 9 জন। কেন 9 জন করলাম? কারণ মুদালিয়ার শিক্ষা কমিশনের আমাকে বলেছে সদস্য সংখ্যা, এবার সদস্য সংখ্যা মানে আমাকে বুঝে নিতেই হবে এখানে মোট সদস্য জানতে চাইছে। যদি মোট জানতে না চাইতো তাহলে তোমাকে হয় ভারতীয় উল্লেখ করতো আর না হয় বিদেশি উল্লেখ করতো। যেহেতু দুটোর মধ্যে আমাকে কোনোটাই উল্লেখ করেনি, তাই শুধু সদস্য বলেছে, তার মানে মোট সদস্য। তাহলে মোট সদস্য 9 জন, তাই তো? তার মধ্যে আমরা প্রত্যেকেই জানি কজন ভারতীয় আর কজন বিদেশি, রাইট? প্রত্যেকেই জানো 7 জন ভারতীয়, 2 জন বিদেশি, টোটাল 9 জন। চলে আসছি পরের প্রশ্ন। কি বলেছে? বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অপশন এ কোঠারি, বি রাধাকৃষ্ণন, সি মুদালিয়ার, ডি জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল, ইংরেজি টার্মটাও মনে রাখবে, বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের কথা মুদালিয়ার শিক্ষা কমিশনে উল্লেখ আছে। কি বললাম? মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনে উল্লেখ আছে। এখানে যেহেতু অপশানে মুদালিয়ার বলেছে, তাই আমরা মুদালিয়ার কথাটাকেই চিহ্নিত করব। মুদালিয়ার শিক্ষা কমিশনে উল্লেখ আছে। ক্লিয়ার? তাহলে মুদালিয়ার শিক্ষা কমিশনের সালটা কত? প্রত্যেকেই জানো মুদালিয়ার শিক্ষা কমিশনের সাল 1952 থেকে 53। কবে গঠিত হয়েছিল? 1952 সালে। ওকে, চলে আসি পরের প্রশ্ন। 15 নম্বর। কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন অপশন এ জেমস বি অ্যাডামস, সি ব্রেক্ট, ডি ফ্রয়েবেল। প্রত্যেকেই এটার উত্তর জানি, 11 থেকেই পড়ে আসছে। অপশন ডি, অপশন ডি হচ্ছে রাইট আনসার, ফ্রয়েবেল, তাই তো? কিন্ডার গার্ডেনের প্রবর্তক আনসার ফ্রয়েবেল। তবে তোমরা মাথায় রাখবে পরীক্ষাতে কিন্তু আমাদের এত সহজ অপশন থাকবে না, কারণ যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলো দেখেই আমি বলে দেবো আনসার ফ্রয়েবেল হবে, কিন্তু পরীক্ষাতে কিন্তু এত সহজ থাকবে না। পরীক্ষাতে হয়তো উত্তরটা থাকবে, অপশন থাকবে মন্তেশ্বরী, অপশন বিতে থাকবে ফ্রয়েবেল, সিতে থাকবে ম্যাকমিলান ভগিনীদ্বয় বা র্যাচেল ম্যাকমিলান বা মার্গারেট ম্যাকমিলান, এইভাবে থাকবে। তখন কিন্তু আমাদের গুলিয়ে যেতে পারে। সুতরাং খুব ভালো করে মনে রাখবা, নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে র্যাচেল ম্যাকমিলান অ্যান্ড মার্গারেট ম্যাকমিলান, তাই তো? ম্যাকমিলান ভগিনীদ্বয় যেটাকে বলি আমরা, ভগিনীদ্বয় মানে 2 বোন। কিন্তু কিন্ডার গার্ডেনের প্রবর্তক আনসার ফ্রয়েবেল। চলে আসছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন দেখে নিই, কোন কমিশন বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করেছেন? বিদ্যালয় গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স বা স্কুল গুচ্ছ যাই বলি আমরা, তাহলে প্রত্যেকেই জানি এটা কোঠারি কমিশনের সুপারিশ। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কোঠারি কমিশন। 4টে অপশন ছিল, তার মধ্যে অপশন ডি কোঠারি কমিশন। ওকে, আমি জানি প্রত্যেকেই রাইট আনসার দিচ্ছ, আমি দেখতেও পাচ্ছি যদিও, তবে আমি বলবো অবশ্যই কিন্তু নিজেরাও প্রত্যেকে কমেন্টস করবে, প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো আমি বলার আগেই তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। ওকে,
চলে আসছি পরের প্রশ্ন। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা হলো অপশন এ ইউজিসি, বি সিএবিই, সি এআইসিটিই, ডি এনসিটিই। প্রত্যেকেই জানি বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা কোঠারি কমিশনের চ্যাপ্টার থেকে দিয়েছে, তাহলে আনসার এআইসিটিই। অর্থাৎ এআইসিটির ফুল ফর্মটা কে বলবে আমাকে একটু দেখি, কে বলতে পারো দেখি, কমেন্টস করো। এআইসিটিই এর ফুল ফর্মটা তাড়াতাড়ি জলদি কমেন্টস করো দেখি প্রথম উত্তর কে দিতে পারছো। এআইসিটিই, এআইসিটিই এর ফুল ফর্ম কে বলবে আমাকে? বাহ, দারুণ দারুণ, ভেরি গুড। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ভেরি গুড। এই তো প্রত্যেকে আনসার দিচ্ছ, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। আচ্ছা, আমি এখানে চারটে আমার নাম রয়েছে, চারটে নামেরই ফুল ফর্মগুলো বলে দিচ্ছি, দেখে নাও, একটু শুনেও নাও তোমরা। অপশন এতে ছিল ইউজিসি, ইউজিসির পুরো নাম আমরা প্রত্যেকেই জানি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। বিতে ছিল সিএবিই, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। সিতে ছিল এআইসিটিই, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অ্যান্ড লাস্ট ডিতে ছিল এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স ট্রেনিং এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স ট্রেনিং এডুকেশন বা টিচার্স এডুকেশন। তাহলে আমার এই প্রশ্ন অনুযায়ী বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা, এই প্রশ্ন অনুযায়ী আনসার অপশন সি, এআইসিটিই। চলে আসছি পরের প্রশ্ন। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? বহুবার বলা হয়েছে, বহুবার। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, জাতীয় শিক্ষানীতি 1986। ভালো করে কোয়েশ্চেনটাকে যদি লক্ষ্য করো, ঝোঁকের মাথায় কিন্তু কেউ ভুল করে এ করে দিবে না, এ করে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, কারণ চোখ অনেক সময় ধাঁধিয়ে যায় আমাদের। এতে কিন্তু 68 দেওয়া রয়েছে সালটা, তাহলে 68-এ কিন্তু নবোদয় বিদ্যালয়ের কথা উল্লেখ ছিল না, উল্লেখ আছে জাতীয় শিক্ষানীতি 1986, এনপিই 1986, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। ওকে, তাহলে এখানে উল্লেখ আছে। আমি একটু বলে দিই, জাতীয় শিক্ষানীতি 1986-এর খুব গুরুত্বপূর্ণ তিনটা সুপারিশ, এই তিনটে সুপারিশের মধ্যে থেকে একটা সুপারিশ দিয়ে তোমাকে প্রশ্ন গ্যারেন্টি দিতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে নবোদয় বিদ্যালয়, আর একটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, আর একটা হচ্ছে চাকরি থেকে ডিগ্রির বিচ্ছিন্নকরণ। অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, চাকরি থেকে ডিগ্রির বিচ্ছিন্নকরণ, এই তিনটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986-এর খুব গুরুত্বপূর্ণ মূল সুপারিশ, মনে রাখবে প্রত্যেকে। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। ব্রেইল পদ্ধতি চালু হয় কবে? ব্রেইল পদ্ধতি অন্ধ শিশুদের জন্য এটি একটি শিক্ষাদানের পদ্ধতি। লুইস ব্রেল প্রথম চালু করেছিল। তো লুইস ব্রেল কত খ্রিস্টাব্দে এই পদ্ধতি চালু করে? তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1829 খ্রিস্টাব্দে, 1829 সালে, 1829 সালে। চলে আসছি পরের প্রশ্ন 20 নম্বর। টকিং বুক কাদের জন্য ব্যবহার করা হয়? টকিং বুক ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? এটাও আমরা প্রত্যেকে জানি। অপশন এ, অন্ধদের জন্য বা দৃষ্টিহীনদের জন্য। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অন্ধদের জন্য বা দৃষ্টিহীনদের জন্য। চলে আসছে 21 নম্বর। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা কে? শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা কে? শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ডেলার্স কমিশন। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ডেলার্স কমিশন। বা তোমাকে কমিশন না দিয়েও জ্যাক ডেলার দিতে পারতো, মানে ব্যক্তিটার নাম দিয়েও দিতে পারতো, তাহলে ব্যক্তিটার নাম জ্যাক ডেলার্স, জ্যাক ডেলার্স। ওকে, তাহলে শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ডেলার্স কমিশন বা জ্যাক ডেলার্স। অপশন যেমনটা থাকবে সেইভাবে উত্তর দেবে। চলে আসছি পরের প্রশ্ন। কি রয়েছে পরের প্রশ্নটা? খুব সিম্পল। কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্রের নাম। কম্পিউটারের অস্থায়ী বলেছে, অস্থায়ী মানে আমরা প্রত্যেকেই জানি র্যাম, কেন মোবাইল ফোন তো প্রত্যেকের কাছেই আছে, কম্পিউটার ল্যাপটপ তো আমরা প্রত্যেকেই ইউজ করছি, তাহলে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামটা হচ্ছে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র। আচ্ছা, অস্থায়ীর জায়গায় যদি আমাকে স্থায়ী দিত, উত্তর কি হতো? রম, র্যাম, সিপিইউ, ইউপিএস। চলো উত্তরটা তোমরাই দাও। যদি অস্থায়ীর জায়গায় স্থায়ী দেওয়া থাকতো তাহলে কি উত্তর আসতো? অস্থায়ীর জায়গায় স্থায়ী দিলে, ভেরি গুড, অস্থায়ীর জায়গায় স্থায়ী দিলে আমার উত্তর আসতো রম। যেহেতু অস্থায়ী দিয়েছে তার উত্তর র্যাম। তাহলে রমের পুরো নামটাও আমরা প্রত্যেকে জানি রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। শিক্ষার্থীর আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগিতা হলো, আচ্ছা শিক্ষার্থীর আত্মশিক্ষণ, আত্মশিক্ষণ মানে কি নিজে থেকে শিখতে পারে, তো কম্পিউটারের সহযোগিতা কোনটা? কম্পিউটার সহযোগিতা অপশন বি, CAL, ক্যাল যেটাকে বলি আমরা, তাই তো? কম্পিউটার এইডেড লার্নিং, কম্পিউটার এইডেড লার্নিং, তাই তো?
বা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটাও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, অসুবিধা নেই। তাহলে আত্মশিক্ষণে কম্পিউটার সহযোগিতা হচ্ছে CAL ক্যাল। ওকে, চলে আসছি 24 নম্বর প্রশ্ন, আমাদের সেট 6-এর লাস্ট প্রশ্ন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো অপশন এ 8 আগস্ট, অপশন বি 8 সেপ্টেম্বর, অপশন সি 8 অক্টোবর, অপশন ডি 8 নভেম্বর। কোনটা রাইট আনসার? ABCD এর মধ্যে কোনটা রাইট আনসার? প্রত্যেকেই জানো অপশন বি 8 সেপ্টেম্বর। সালটা কত মনে আছে? সালটা কেউ বলতে পারবে তোমরা? সালটা কত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সাল? দেখি কে উত্তর দিতে পারো। ইয়েস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সালটা হচ্ছে 1991, 1991। রাইট, লিখে রাখো প্রত্যেকের সালটা, যাদের কাছে ABTA টেস্ট পেপার রয়েছে তারা লিখে রাখো 1991। এইবার তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস করবে আমাকে 24-এ কত পেলে। তোমাদের এই 24টা প্রশ্ন একদম রেডি ছিল তো? 24টা প্রশ্নই যদি তোমাকে উচ্চ মাধ্যমিক 2024-এ দিয়ে দেয়, তাহলে একদম 24-এ 24 গ্যারেন্টি পাচ্ছ তো? ইয়েস অর নো? জাস্ট কমেন্টস করবে প্রত্যেকে ইয়েস অর নো, আমি একটু শুনতে চাইছি। লাইভ চ্যাটে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি, আমি প্রত্যেকের কমেন্টস দেখছি। বলো, প্রত্যেকের জানাও ইয়েস অর নো। 24-এ 24 গ্যারেন্টি আসছে? ইয়েস, একদম জোশ নিয়ে বলতে হবে ইয়েস আসছে। এইবারে চলে আসছি আমাদের 2 নম্বর দাগের প্রশ্ন, যেটা SAQ। 16টা প্রশ্নের উত্তর দিতে হয়, যেখানে অথবা দিয়েও প্রশ্নগুলো থাকে। তো চলো ঝটপট উত্তরগুলো আমরা দেখে নেব। তো এখানে তো প্রশ্ন রয়েছে, উত্তরগুলো আমি বলে দেব, পারলে প্রত্যেকে খাতায় লিখে নেবে। ওকে, আমি মুখেই বলে দিচ্ছি উত্তরগুলো, তোমরা প্রত্যেকে খাতায় লিখে নেবে। প্রথম প্রশ্নটা কি দিয়েছে 2 নম্বর দাগের SAQ? বলেছে 1 নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। শিখন ও পরিণমনের একটি পার্থক্য আমরা প্রত্যেকেই জানি। কি লিখতে পারি? শিখন হলো একটি অনুশীলন নির্ভর প্রক্রিয়া, এটা একটা লিখতে পারি। অপরদিকে পরিণমন হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। শিখন হলো একটি অনুশীলন নির্ভর প্রক্রিয়া, পরিণমন হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা অনায়াসে আমরা লিখতে পারি। বা তোমরা তোমাদের মতো সুবিধা মতো যে কোনো পার্থক্য একটা লিখে দেবে। চলে আসছি 2 নম্বর, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। কি লিখবো? বুদ্ধি হলো ব্যক্তির সহজাত প্রক্রিয়া। বুদ্ধি হলো ব্যক্তির সহজাত প্রক্রিয়া, অর্থাৎ বুদ্ধির জন্মসূত্রে যেটা তুমি পাবে সেটাই হচ্ছে একমাত্র বুদ্ধি, তাই তো? বুদ্ধির বৈশিষ্ট্য অনেক আছে, আমি একটা বলে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো লিখতেই পারো। বুদ্ধির একটি বৈশিষ্ট্য, বুদ্ধি হলো একটি সহজাত প্রক্রিয়া। ওকে, অথবা দিয়ে একটা প্রশ্ন দিচ্ছে IQ এর সূত্রটি লেখো। IQ, তাহলে IQ এর সূত্রটি আমরা প্রত্যেকেই জানি। IQ ইকুয়াল টু MA/CA ইন্টু 100, MA/CA ইন্টু 100, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই বাংলাটা কি স্যার? বাংলাটা বললে শিশুর মানসিক বয়স বাই শিশুর সাধারণ বয়স ইন্টু 100। ওকে, বাংলা ইংরেজি সব বলে দিলাম, যার যেটা ইচ্ছা লিখবে। চলে আসছি 3 নম্বর প্রশ্ন। কি বলেছে? শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি কি? স্টার মার্ক দাও প্রশ্নটাতে। দেখো, আমরা থর্নডাইকের যে সূত্রগুলো পড়েছি প্রত্যেকে, থর্নডাইকের মোট 8টা সূত্র, 3টে মুখ্য সূত্র আর 5টা গৌণ সূত্র। তো মুখ্য সূত্রের মধ্যে তো প্রত্যেকেই জানি প্রস্তুতির সূত্র, প্রস্তুতির সূত্র, ব্যবহারের সূত্র, আর একটা রয়েছে ফল লাভের সূত্র, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে প্রস্তুতি এই 3টে বাদ দিয়ে যদি আমাদের বাকি 5টা গৌণ সূত্রকে আমরা বলি, তাহলে সেই বাকি 5টা গৌণ সূত্র কিন্তু একটা প্রথম সূত্রটাই যেটা, সেটা হচ্ছে মানসিক প্রস্তুতির সূত্র। তাহলে মানসিক প্রস্তুতির সূত্রটা আমরা কিভাবে লিখব, কাকে বলে লিখবো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে প্রত্যেকে। তাহলে এইভাবে আমরা লিখব, শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি হলো, বা এইভাবে লিখতে পারো, থর্নডাইক প্রদত্ত শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি হলো, প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য প্রস্তুত হয়। আবার বলছি, প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করার জন্য প্রস্তুত হয়, তখন সংযোগ ঘটলে সে তৃপ্ত হয়, আর সংযোগ না ঘটলে সে বিরক্ত হয়। সংযোগ ঘটলে সে তৃপ্ত হয়, অন্যদিকে সংযোগ না ঘটলে সে বিরক্ত হয়। অন্যদিকে যখন সংযোগ তৈরির জন্য প্রস্তুত হয়, তখন সংযোগ ঘটলে সে, এটা বলে দিলাম, অন্যদিকে যখন সংযোগ তৈরির জন্য প্রস্তুত নয়, তখন সংযোগ ঘটলে সে বিরক্ত হয়। ওকে, তো এইভাবে লিখতে পারো, বা শর্ট
ফর্মেও তোমরা লিখতে পারো, বা আমি তো এটা বলেও দিলাম, ধরো এটা ছাড়াও তোমরা কিন্তু অনায়াসে লিখতে পারো যে শিখনের ক্ষেত্রে থর্নডাইক প্রদত্ত শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি হলো যে শুধুমাত্র দৈহিক প্রস্তুতি থাকলেই চলে না, মানসিকভাবেও প্রস্তুতি থাকা প্রয়োজন। একদম যা লিখতে পারবে না ডাইরেক্ট এইটুকুটা লিখে দেবে। ওকে, চলে আসছি 4 নম্বর প্রশ্ন, মিডিয়ানের একটি ব্যবহার লেখো। তাহলে মিডিয়ানের একটি ব্যবহার কি লিখবো? কেন্দ্রীয় প্রবণতা দ্রুত নির্ণয় করতে গেলে মধ্যম মান নির্ণয় করতে হয়, তাই তো? বা মানে মিডিয়ান মানেই তো মধ্যম মান, কি না? তাহলে কি লিখবো? যে বা আর একটা লিখতে পারি, রাশিমালার মধ্যবিন্দু জানতে মিডিয়ান ব্যবহার করা হয়, কোনো রাশিমালার মধ্যম মান জানতে মিডিয়ান ব্যবহার করা হয়। বা আমি যেটা একটু আগেই বললাম ওটাও লিখতে পারো যে কেন্দ্রীয় প্রবণতা দ্রুত নির্ণয় করতে গেলে মিডিয়ান ব্যবহার করতে হয় বা মিডিয়ান নির্ণয় করতে হয়, এইটুকুটা লিখলেও হবে। আচ্ছা, এর সাথে যদি দেখো একটা অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে, মোড কি? তাহলে অথবা দিয়ে যে প্রশ্ন দিয়েছে মোড কি, সেটা আমরা কি লিখতে পারি? মোড কি, তাহলে কি লিখবো? কোনো রাশিমালার মধ্যে যে স্কোরটি সবচেয়ে বেশিবার অবস্থান করে তাই হলো রাশিমালার মোড। আর একবার বলছি, কোনো রাশিমালার মধ্যে যে স্কোরটি সবচেয়ে বেশিবার অবস্থান করে তাই হলো রাশিমালার মোড। চলে আসছি 5 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান বহুভুজের দুটি সুবিধা লেখো। দেখো, পরিসংখ্যান বহুভুজের দুটি সুবিধা মানে ফ্রিকোয়েন্সি পলিগন, ইংরেজিতে বললে ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে আমরা কি লিখতে পারি পরিসংখ্যান বহুভুজের দুটি সুবিধা? 1 নম্বর দিয়ে লিখবে, পরিসংখ্যান বহুভুজের দ্বারা সহজেই তথ্য পরিবেশন করা যায় যা সাধারণের বোধগম্য হয়। সহজেই তথ্য পরিবেশন করা যায়, এটা একটা পয়েন্ট করতে পারো। আর একটা লিখতে পারো যে বন্টনের ক্ষেত্রে কোথায় পরিসংখ্যা বেশি আছে বা কম আছে এবং তা কিভাবে আছে সে সম্পর্কে জানা যায় বা সে সম্পর্কে অনুধাবন করা যায়। কি বললাম বুঝতে পারলে? বন্টনের ক্ষেত্রে কোথায় পরিসংখ্যা বেশি আছে বা কম আছে বা কিভাবে আছে সেই সম্পর্কে অনুধাবন করা যায় বা জানা যায়। ওকে, বা তোমরা তোমাদের মতো বইপত্র থেকে লিখতেই পারো। চলে আসছি 6 নম্বর প্রশ্ন, সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? একটু আগেই বললাম না যে 45 নম্বর 30 নম্বর এই ধারাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এসে কিউ দিয়ে দিয়েছে। সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? তাহলে কি লিখবো? সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে 14 বছর অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। আরেকবার বলছি, সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। ওকে, চলে আসছি পরের প্রশ্ন, অথবা দিয়ে দিয়েছে, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ভালো করে লক্ষ্য করবে, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়। তো তোমরা দুটোই জেনে রাখো, কত খ্রিস্টাব্দে এবং কার নেতৃত্বে। তাহলে জাতীয় নারী শিক্ষা পরিষদ 1959 খ্রিস্টাব্দে গঠিত হয় শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে 1959 সালে গঠিত হয় জাতীয় নারী শিক্ষা পরিষদ। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? বাচ্চাদের প্রশ্ন, সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চলে আসছি 8 নম্বর প্রশ্ন, এনসিটিইর পুরো নাম অথবা ইউনেস্কোর পুরো নাম কি? তো দুটোই বলবো আমরা। এনসিটির পুরো নাম একটু আগেই বলে দিলাম, আরেকবার রিপিট করছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স ট্রেনিং এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স ট্রেনিং বা টিচার্স এডুকেশন, যেটা ইচ্ছা লিখতে পারো। অথবা ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আই রিপিট ওয়ান্স এগেন, ইউনেস্কোর পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, চলে আসছি 9 নম্বর প্রশ্ন, সিআরসি এর পুরো কথাটি কি? দেখতে পাচ্ছ কতগুলো ফুল ফর্ম দিয়েছে এই সেটে। ফুল ফর্মগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর জন্য। তাহলে সিআরসির পুরো নাম কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যাকে বাংলায় বলি সর্বাত্মক পরিচয়পত্র। সর্বাত্মক পরিচয়পত্র। ওকে, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি সেটা প্রত্যেকেই জানো, মুদালিয়ার শিক্ষা কমিশনের অন্যতম সুপারিশ কিন্তু এইটা, তাই তো? সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড শিশুর বিদ্যালয়ের দৈনন্দিন জীবনের তথ্যগুলোকে এর মধ্যে সংঘবদ্ধ করে রাখা হয়, রাইট? তাহলে চলে আসছি 10 নম্বর প্রশ্ন, ইসিসিইর সম্পূর্ণ নাম কি? ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। অথবা দিয়ে দিয়েছে ইগনুর পুরো নাম কি? ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ওকে, চলে আসি 11 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন প্রদত্ত ত্রিভাষা সূত্রটি কি? দি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম স্টার মার্ক দিয়ে নাও। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি কি? দেখো, ত্রিভাষা সূত্র কিন্তু 3টা কমিশনেই আছে, কোঠারিতেও আছে, তারপর ধরো আমাদের মুদালিয়ারেও আছে, কিন্তু যে কোনো একটা লিখে দিলেই হবে না, কিন্তু
কোঠারিতে যেটা বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে তোমাকে সেইভাবে লিখতে হবে। তাহলে কোঠারি কমিশন প্রদত্ত ত্রিভাষা সূত্রটি হলো অপশন 1 নম্বরে দিবে মাতৃভাষা, 2 নম্বরে দিবে হিন্দি বা ইংরেজি ভাষা, আর 3 নম্বরে দিবে প্রাচীন ভারতীয় ভাষা। কি বললাম? 1 নম্বর দিবে মাতৃভাষা, 2 নম্বর দিবে হিন্দি বা ইংরেজি ভাষা, 3 নম্বর দিবে প্রাচীন ভারতীয় ভাষা। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি 1986 কোন কর্মসূচি সুপারিশ করে? সবাই জানি এটা অপারেশন ব্ল্যাকবোর্ড, কি তাই তো? অপারেশন ব্ল্যাকবোর্ড এটা জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশ, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য। আর নবোদয় বিদ্যালয়টা মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য, এটা মনে রাখবে প্রত্যেকে। অথবা দিয়ে বলেছে পিওএ কি? পিওএ কি? যেটা খুব 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 গুরুত্বপূর্ণ, একদম স্টার মার্ক দিয়ে রাখো। পিওএ কি? পিওএ, দেখো পিওএ কি কীভাবে লিখবো আমরা? জনার্দন রেড্ডি কমিটির পার্লামেন্টে 1992 খ্রিস্টাব্দের মে মাসে অনুমোদিত হয়। এই কমিটির চূড়ান্ত খসড়া রূপায়ণের জন্য যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার গ্রহণ করে তা হলো পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন। পিওএ 1992 সালটাও মনে রাখবা। তাহলে আরেকবার বলে দিচ্ছি, জনার্দন রেড্ডি কমিটির পার্লামেন্টে 1992 খ্রিস্টাব্দের মে মাসে অনুমোদিত হয়। এই কমিটির চূড়ান্ত খসড়া রূপায়ণের জন্য যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার গ্রহণ করে তাই হলো পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন। ওকে, চলে আসছি পরের প্রশ্ন 13 নম্বর। স্টাইলাস কি? সবাই জানি স্টাইলাস কি। ব্রেইল পদ্ধতিতে যে পেনটি দ্বারা লেখা হয় সেটাকেই বলা হয় স্টাইলাস। ব্রেইল পদ্ধতিতে লেখার জন্য যে পেনটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্টাইলাস। চলে আসছি অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় গঠিত হয়, মানে কোথায় প্রতিষ্ঠিত হয়? ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় গঠিত হয় পাঞ্জাবের অমৃতসরে। কি লিখবো? পাঞ্জাবের অমৃতসরে। কেউ যদি শুধু পাঞ্জাব লিখে দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না, কারণ পাঞ্জাব একটা বিরাট বড় জায়গা। তোমাকে হয় শুধু লিখলে অমৃতসর লিখবে, আর যদি মনে করো যে না শুধু অমৃতসর লিখবো না, পাঞ্জাবের অমৃতসর লিখবো, তাও হবে। পাঞ্জাবের অমৃতসরে বা শুধু অমৃতসরে লিখবে কথাটা। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। ডেলার কমিশন কত সালে ইউনেস্কোকে তাদের রিপোর্ট পেশ করে? সালটা প্রত্যেকেই জানি 1996, 1996। ওকে, অথবা ডাকার সম্মেলনের আলোচ্য বিষয় কি ছিল? ডাকার সম্মেলনের আলোচ্য বিষয় এডুকেশন ফর অল বা সকলের জন্য শিক্ষা। এডুকেশন ফর অল বা সকলের জন্য শিক্ষা। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 15 নম্বর প্রশ্ন। সর্বশিক্ষা অভিযানের একটি লক্ষ্য উল্লেখ করো। সর্বশিক্ষা অভিযানের একটি লক্ষ্য উল্লেখ করো। তাহলে দেখো, সর্বশিক্ষা অভিযানের একটি লক্ষ্য প্রত্যেকেই জানি। কি লিখবো? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রাথমিক, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা বা নিরক্ষরতা দূর করা। যা লিখবে তাই ঠিক। প্রত্যেকেই সর্বশিক্ষা অভিযান পড়েছি 10ম অধ্যায় থেকে, যা লিখবে তাই ঠিক। চলে আসছি 16 নম্বর আমাদের সেটের লাস্ট প্রশ্ন, এসএকিউ। ই লার্নিং কি বা ইলেকট্রনিক লার্নিং বলতে কি বোঝো? তাহলে কি লিখবো? ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদান করাকেই ই লার্নিং বলা হয়। কি লিখলাম? আরেকবার বলছি, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদান বা গ্রহণ করাকেই ই লার্নিং বলা হয়। অথবা দিয়ে দিয়েছে ক্যাল, CAL এর পুরো নাম কি? একটু আগে আমি বলে দিলাম, যদিও কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং বা কম্পিউটার সহযোগী শিখন, বাংলায় বললে কম্পিউটার সহযোগী শিখন। কিন্তু আমাদের যেহেতু ইংরেজিতে পুরো নাম জানতে চাইছে, তাহলে আমরা লিখব কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। এই হচ্ছে আমাদের 16টা প্রশ্ন। তারপর তো আমাদের এখানে বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তো আশা করছি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একদম খুব ভালোভাবেই রেডি ছিল, এটা আমি আশা রাখছি। তো তোমাদের কে রেডি ছিল এটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি। অবশ্যই তোমরা নিজেরা আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের রেডি ছিল কি না, এবং রেডি থাকলেও একদম কতটা ভালো মতো রেডি আছে, সবগুলো প্রশ্নের উত্তর তোমার জানা ছিল তো? ইয়েস অর নো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এবং এখানেই কিন্তু শেষ নয়, তোমাদের জন্য অ্যাডভান্স বলে রাখি, খুব শীঘ্রই আমরা শুরু করছি WBHA, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হেডমাস্টার অ্যাসোসিয়েশন। ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন, WBHA। তাহলে হেডমাস্টার অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু সেটগুলো সলভ করব। আমি জানি যেগুলোতে হয়তো উত্তর করে দেওয়া আছে, কিন্তু উত্তরটা কি আদৌ নির্ভুল আছে? উত্তর কিন্তু কেউ দেখবে না,
উত্তর না দেখে নিজেরা করার চেষ্টা করবে, আমিও কিন্তু তোমাদের লাইভ নেব। এছাড়াও আরও একটা সেট বাকি থাকলো আমাদের, সেই সেটটাও কিন্তু নেক্সট লাইভ ক্লাসে আমরা সলভ করব। তো আজকের ক্লাসে এটুকুই, তবে ক্লাস শেষ করার আগে তোমাদেরকে বলবো, যারা এমসিকিউ এসএকিউ এবং বড় প্রশ্ন নিয়ে প্রবলেমে রয়েছে, যারা নোটসপত্র চাইছো, কিভাবে লিখলে 8-এ 8 পাওয়া যায়, কিভাবে লিখলে 6-এ 6 বা 4-এ 4 পাওয়া যায়, কিভাবে এসএকিউগুলো লিখলে আমার 0.5ও কাটবে না, এই ধরনের চিন্তাভাবনায় যারা রয়েছে তাদেরকে বলবো সামান্য মূল্যে তোমরা নোটসপত্র সংগ্রহ করতে পারো। এই নোটসপত্র সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ করো 8509456622। সামান্য মূল্যে তোমার বাড়ির পাশে যে টিউশন টিচার, যিনি 1 মাসের যা বেতন নেয় তার চেয়েও অনেক কম বেতনে তোমরা কিন্তু এই সমস্ত একদম প্রত্যেকটা 1 থেকে 12টা অধ্যায়ের নোটস তোমরা কালেক্ট করতে পারবে। সেই নোটসগুলো তোমরা কিন্তু সংগ্রহ করে, এখনও সময় আছে হাতে, এই যে 20-22 দিন হাতে রয়েছে, এই 20-22 দিন বাড়িতে একদম রাত দিন এক করে বাড়িতে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি গ্যারেন্টি দিচ্ছি যারা একটুও পড়াশোনা হয়নি তারাও 80% প্লাস পাবে, তারাও এডুকেশনের লেটার মার্কস পাবে। আর আমি যা যা বলে দিয়েছি তোমাদের সাজেশন হিসাবে, সেই সাজেস্টিভ প্রশ্নগুলোকে ফলো করো। আমি চেষ্টা করছি আজকালের মধ্যেই তোমাদেরকে আর একটা ফাইনাল সাজেশন না হয় একটু পোস্ট করে দেব, আমি চেষ্টা করছি ওটা, কারণ অলরেডি যেটা দিয়েছি সেটাই থাকবে, হয়তো একটা দুটো একটু এদিক ওদিক হবে, তো সেটা আমি তোমাদেরকে দেখছি, একটু বাইরে রয়েছি, ব্যস্ত রয়েছি বলে তোমাদের দিতে পারছি না আমি। তো ক্লাস যাতে তোমাদের মিস না যায়, তাই তোমাদের আমি স্ক্রিন রেকর্ড করে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দিয়ে দিলাম। তোমরা বাড়িতে পরের সেটটাও সলভ করো তাহলে। আর অবশ্যই লাইক করে দাও আজকের এই ভিডিওটিকে। যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং অবশ্যই তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। ওকে, আর যারা ক্লাস কোর্সে জয়েন হতে চাইছো তারা 8509456622 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাড়িতে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট এভরিওয়ান, লাভ ইউ অল, গুড নাইট।